টাইটানিক নামক বিশাল জাহাজের সাথে পরিচিত নয় এমন কাউকে খুঁজে পাওয়া বেশ কষ্টকর। বিশেষ করে জেমস ক্যামেরনের টাইটানিক সিনেমার পরে এই টাইটানিক যেন পরিচিতি পায় নতুন এক ভিন্ন রূপে। সেই ডুবে যাওয়ার দৃশ্য দেখে কাঁদেনি এমন লোক একটিও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আসলেই কি এই টাইটানিক ডুবেছিল, নাকি এর পিছনে আছে কোনো রহস্য? এই টাইটানিক যখন বানানো হয়েছিল তখন এর ডিজাইনার থমাস এন্ড্রু দাবি করেছিলেন যে এই টাইটানিক কোনোদিন ডুবানো সম্ভব না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তিনি কেন এরকমটা দাবি করেছিলেন। আসল বিষয়টা ছিল এই টাইটানিকের নকশায়। টাইটানিককে বানাবার সময় একে এমনভাবে বানানো হয়েছিল যে এর মধ্যে ছিল অনেকগুলি কম্পার্টমেন্ট, যেগুলি একটি আরেকটি থেকে আলাদা, এবং মধ্যবর্তী যাতায়াতের দরজাগুলিতে ছিল সম্পূর্ণ পানিরোধক দরজার ব্যবস্থা। এই রকম কম্পার্টমেন্ট যুক্ত করা হয় প্রথমে টাইটানিকে, আর এখন পর্যন্ত বর্তমান বিশ্বের প্রতিটি জাহাজে এবং ডুবোজাহাজে ব্যবহৃত হচ্ছে এই কম্পার্টমেন্ট ব্যবস্থা। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কম্পার্টমেন্ট থাকলে সুবিধা কী। তার আগে লোহার জাহাজ পানিতে ভাসে কিভাবে তা সম্পর্কে একটু ধারণা দিই। পানিতে কোনো বস্তু ভাসার মূল তত্ত্ব হলো বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন যদি বস্তু হতে বেশি হয় তাহলে যে কোনো বস্তু পানিতে ভাসতে পারবে। যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তাদের এই তত্ত্ব বুঝতে বেশ সুবিধা হবে। এবার কম্পার্টমেন্টের কথাই ফেরা যাক। এখন ধরুন কোনো এক জাহাজের মধ্যে মোট 10টি কম্পার্টমেন্ট আছে। এখন কোনো এক দুর্ঘটনায় জাহাজের বাইরের কোনো অংশে ছিদ্র হয়ে গেল, আর সেখান থেকে পানি ঢোকা শুরু করলো। এই সময় ক্যাপ্টেনের আদেশে জাহাজের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেই অংশের কম্পার্টমেন্ট বন্ধ করে দিলে জাহাজের মধ্যে ঢোকা পানি শুধুমাত্র জাহাজের একটি কম্পার্টমেন্টকে পূর্ণ করবে, কিন্তু জাহাজের বাদবাকি অংশে পানি ঢুকতে পারবে না। এর ফলে জাহাজে বিশাল ছিদ্র থাকা সত্ত্বেও তা অনায়াসে পানিতে ভেসে থাকতে পারবে, কেননা ওই যে তথ্য জাহাজ কর্তৃক অপসারিত পানির ওজন জাহাজের তুলনায় বেশি থাকবে। আরেকবার স্মরণ করিয়ে দেই, এই ব্যবস্থা বর্তমানেও সকল জাহাজে ব্যবহৃত হয়, আর তা সফলতার সাথেই কাজ করছে বিদায় এখন পর্যন্ত টিকে আছে। এবার ফেরা যাক মূল ঘটনায়। প্রায় 101 বছর আগে 1912 সালের 15ই এপ্রিল আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক, আর এই দুর্ঘটনায় প্রাণ হারায় 1517 জন। ইতিহাসে একই সাথে এত প্রাণহানি বিরল ঘটনা, আর এই প্রাণহানি ঘটেছিল টাইটানিক নামে এক বিশাল জাহাজ ডুবির ঘটনায়। এই নিয়ে অবশ্য হারিয়ে যাওয়া টাইটানিক লেখায় বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এই জাহাজ ডুবির 87 বছর পূর্তি বছরে অর্থাৎ 1999 সালে 64 বছর বয়স্ক অক্সফোর্ডের রবিন গার্ডনার তার লেখা বই টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার স্যাঙ্কে দাবি করেন যে টাইটানিক কখনোই ডুবে নাই, আর তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের দেওয়া সাক্ষ্যের সাথে। বেঁচে যাওয়া যাত্রীদের মতো ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম, তা কোনো মতেই টাইটানিকের সাথে মিলে না। রবিন গার্ডনারের মতে 15ই এপ্রিল 1912 সালে যে জাহাজটি ডুবেছিল সেটি ছিল অলিম্পিক নামের আরেকটি জাহাজ। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না? হবারই কথা, সম্পূর্ণ ইতিহাসটাই যেন পাল্টে যাচ্ছে চোখের সামনে, কিন্তু অবাক হওয়া এখনো বাকি। তার আগে চলুন এই অলিম্পিক নামক জাহাজের কিছু ছবি দেখি। ছবিগুলি দেখে নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন। এই সব ছবিগুলি অলিম্পিক নামক জাহাজের। এখন এই ছবিগুলির সাথে টাইটানিকের ছবির তুলনা করে দেখুন তো পার্থক্য খুঁজে পান কিনা। না, তা পাবেন না, কেননা জাহাজ দুটি একদম একই রকম দেখতে, আর তা বানিয়েছে একই কোম্পানি এবং সার্ভিসে ছিল একই রকম কোম্পানির অধীনে। অনভিজ্ঞ লোকদের পক্ষে পার্থক্য শুধুমাত্র জাহাজের গায়ে লেখা নাম, তা না হলে এই পার্থক্য ধরা কোনো অনভিজ্ঞ লোকের পক্ষে প্রায় অসম্ভব। কি ভাবছেন, এত বড় জাহাজ আর কেউ পার্থক্য বুঝবে না, তা কি করে সম্ভব? আচ্ছা, তাহলে আপনাদের টাইটানিক আর এই অলিম্পিকের বৈশিষ্ট্য নিয়ে একটা তালিকা দেই, আপনারা পড়ে দেখুন। এদের দুজনের বাহ্যিক আকৃতি এতটাই মিল যে আপনি কল্পনাও করতে পারবেন না।
কি এবার বিশ্বাস হলো তো এই অলিম্পিক আর টাইটানিকের মধ্যে কেমন মিল ছিল? এখানে আবার কম্পার্টমেন্টের কথা মনে করিয়ে দিই। বলেছিলাম আগেই যে টাইটানিকে এই প্রযুক্তির প্রথম ব্যবহার করা হয়, আর টাইটানিক কিন্তু বানানো হয়েছিল এই অলিম্পিকের পরে, অর্থাৎ অলিম্পিকে এরকম কম্পার্টমেন্ট ব্যবস্থা ছিল না। ঘটনার শুরু হয় কিছুটা এরকমভাবে। টাইটানিক আর অলিম্পিক ছিল হোয়াইট স্টার লাইন কোম্পানির অধীনে, আর এই কোম্পানির মালিক ছিলেন জেপি মর্গান, একজন বিশিষ্ট চতুর ব্যবসায়ী এবং ধনুকবর হিসেবে বেশ খ্যাতি ছিল তার। কিন্তু তিনি কিছুটা আর্থিক সংকটে পড়েন। তার কোম্পানি হোয়াইট স্টার লাইন এই জাহাজ অলিম্পিকের আকস্মিক দুর্ঘটনা ঘটে হক নামের আরেকটি জাহাজের সাথে। যদিও অলিম্পিকের ইন্স্যুরেন্স করানো ছিল, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিতে অস্বীকৃতি জানায়, যার ফলে অলিম্পিককে পুনরায় চলাচলের উপযোগী করে তুলতে জেপি মর্গানকে অনেক টাকা খরচ করতে হয়। এর ফলে বেশ আর্থিক সংকটে পড়েন তিনি। আবার সামনে তার নতুন জাহাজের উদ্বোধন অনুষ্ঠান, চারিদিক থেকে বেশ চাপের উপর ছিলেন তিনি। আগেই বলেছি তিনি কিন্তু বেশ চতুর একজন ব্যবসায়ী ছিলেন। তিনি এই সময় একটা কথা রটিয়ে দেন যে তার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে তা তিনি টাইটানিকে করে নিউ ইয়র্কে নিয়ে যাবেন আর নতুনভাবে ব্যবসা শুরু করবেন। জাহাজের ব্যবসায় তেমন একটা লাভ করতে পারছেন না তিনি, আর এরই সাথে তিনি তার সোনার ইন্স্যুরেন্স করিয়ে নেন। যদি সোনা চুরি যায় বা দুর্ঘটনায় নষ্ট হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে $8 মিলিয়ন দিবে। সালটা ছিল 1912। তখন $8 মিলিয়ন কেমন দাম তা শুধু একবার কল্পনা করে দেখুন। রবিন গার্টনারের মতে জেপি মর্গান এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন। জেপি মর্গান চেয়েছিলেন টাইটানিকের বদলে যাবে অলিম্পিক, কেননা দেখে কেউ টাইটানিক আর অলিম্পিককে আলাদা করতে পারবে না। আর যেহেতু অলিম্পিক ইতিমধ্যেই কারখানায় আছে ঠিক করার জন্য, তাই একে নতুন করে সকলের সামনে টাইটানিক বলে চালিয়ে দেওয়া অনেকটাই সহজ হবে। আর যাত্রা মধ্যপথে ছোট একটা দুর্ঘটনায় যদি জাহাজ ডুবে যায় আর তাতে যদি সোনা থাকে তাহলে সোনা হারানোর ইন্স্যুরেন্স পাওয়া যাবে, আবার টাইটানিকের ইন্স্যুরেন্সও পাওয়া যাবে। তিনি আসলে সোনা পাঠিয়েছিল কিনা তা নিয়ে বিতর্কের শেষ নেই। আর পর্যাপ্ত পরিমাণ লাইফ বোট থাকলে যাত্রীদের বাঁচানো সম্ভব হবে, আর টাইটানিককে অলিম্পিক বলে চালানো যাবে, সাথে ব্যবসাও হবে দারুণ। কিন্তু এইসব প্ল্যান যে ঠিকমতো সফল হয়নি তার সাক্ষ্য 1517টি প্রাণ। টাইটানিকের যে সকল যাত্রী বেঁচে ফিরতে পেরেছিলেন তারা কেউ বিশ্বাস করতে পারেন না যে শুধুমাত্র বরফে ধাক্কা খাওয়ার কারণে এত বড় জাহাজ ডোবা সম্ভব। তাদের মতে টাইটানিক যখন বরফের সাথে ধাক্কা খায় তখন হালকা শব্দ হয়েছিল। যদি বরফ খণ্ডটি এত বেশি বড় থাকতো তাহলে জাহাজটি ধাক্কা খাবার ফলে যাত্রীরা অবশ্যই অনেক জোরে শব্দ এবং কম্পন অনুভব করতেন, কিন্তু তারা এরকম কিছুই টের পাননি। এবার কিছু যুক্তিতে আসি। কোনো কারণে 46,328 টনের টাইটানিক বরফের সাথে ধাক্কা খেয়ে তার পাশের দিকে ছিদ্র হয়ে যায়, যার ফলে পানি ঢুকতে থাকে। তাহলে কম্পার্টমেন্টগুলি বন্ধ করে দিলেই তো হতো। জাহাজে গায়ে এত বড় ছিদ্র হয়নি যে তা সম্পূর্ণ জাহাজের প্রতিটি কম্পার্টমেন্টে পানি ঢুকাতে পারবে। আচ্ছা, কম্পার্টমেন্ট কী ছিল? অলিম্পিকে কিন্তু কম্পার্টমেন্ট ছিল না। অলিম্পিককে যখন রেজিস্ট্রেশন করানো হয় তখন এর ওজন ছিল 45,324 টন, কিন্তু 1912 সালে টাইটানিক ডুবির পরের বছর অর্থাৎ 1913 সালে অলিম্পিকের পুনঃ ওজন করা হয় রেজিস্ট্রেশন নবায়নের জন্য। তখন এর ওজন হয় টাইটানিকের রেজিস্ট্রেশন করা ওজনের সমান, অর্থাৎ 46,328 টন। তাহলে কি 1913 সালের অলিম্পিকই আসল টাইটানিক? আচ্ছা, পানির নিচে টাইটানিককে খুঁজে বের করার মূল উদ্দেশ্য কি? ভাবুন তো, একবার যে জাহাজ ডুবে গেছে সেই জাহাজ খুঁজে বের করতে কে টাকা নষ্ট করবে? সমুদ্রের অতল পানির গভীরে কতই না জাহাজ আছে। যদি না এই টাইটানিক থেকে তেমন আয় করা সম্ভব না হয়, এইসব খোঁজাখুঁজির মূল উদ্দেশ্য ছিল জেপি মর্গানের হারিয়ে যাওয়া সোনা খুঁজে বের করা। বর্তমান বাজারে এর মূল্য কত একবার হিসাব করে দেখুন, কিন্তু দুঃখের বিষয় তা কিন্তু খুঁজে বের করা সম্ভব হয়নি। আরে ভাই, থাকলেই তো পাবে। 9/11 আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের ফলে যেমন এর মালিকের কোনো প্রকার আর্থিক ক্ষতি হয়নি, তেমনি কথিত টাইটানিক ডুবে যাওয়ার ফলেও এর মালিক জেপি মর্গানের কোনো আর্থিক ক্ষতি হয়নি। শুধুমাত্র মাঝখানে নিরীহ মানুষ তাদের জীবন দিয়েছে। টাইটানিকের জীবনে আসলে কি হয়েছে তা হয়তো কোনোদিন জানা যাবে না, কিন্তু সমুদ্রের নিচে এখনও ঠায় দাঁড়িয়ে আছে টাইটানিক,
15 এপ্রিলের সেই 1517 জন যাত্রীর মৃত্যুর সাক্ষী হয়ে। সমুদ্রের নিচে টাইটানিক জাহাজ প্রথম আবিষ্কার করেন বালার্ড টাইটানিক আবিষ্কার করার পর থেকে মানুষ সাবমেরিনে করে সেখানে ঘুরতে যায়। এই সাবমেরিনগুলো টাইটানিকের যেসব জায়গায় ল্যান্ড করে সেই সব জায়গাতে দাগ তো পড়েছেই, অনেক জায়গায় গর্ত হয়ে গিয়েছে, আর মানুষ জাহাজ থেকে প্রায় 6000 জিনিস নিয়ে গিয়েছে, এমনকি অনেকে নিয়ে গেছে জাহাজের টুকরোও। তখন থেকে টাইটানিকের ধ্বংসাবশেষ সংরক্ষণের দাবি ওঠে, আর তাই ইউনেস্কো টাইটানিকের ধ্বংসাবশেষকে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে দিয়েছে।